আমার নন্দের বয়স ৩৪ বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনও তার বিয়ে হয়নি। আমার শাশুড়ি মা এই নিয়ে খুব চিন্তা করতেন। একদিন শাশুড়ি মা আমার নন্দের বিয়ে দিয়ে দেন আর আমাকে বলেন যে আমি যদি কোনোদিন তার শ্বশুরবাড়িতে যাই তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমার কি দায় পড়েছে যে আমি তার শ্বশুর বাড়িতে যাব? আমি আমার শাশুড়ি মাকে বলে দিই আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। একদিন আমার শাশুড়ি মা তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলেন। আমিও সেখানে চলে আসি। হঠাৎ আমি আমার নন্দের স্বামীর মুখটা দেখতে পাই। তাকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো আমারই বিয়ের প্রথম দিন থেকেই। আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আমার শাশুড়িমার সাথে সাথে আমার নন্দকেও খুশি রাখতে হবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার শাশুড়ি মা ও নরম মনের মানুষ ছিলেন। আসল সমস্যাটা ছিল আমার নন্দ। তার বয়স ৩৪ বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু এখনও তার বিয়ে হয়নি। এই কারণে তার মেজাজ সবসময় বিগড়ে থাকত। আমার স্বামী তাকে খুব ভয় পেত, তাকে কখনো কিছু বলতো না। একদিন সে সব সীমা পার করে যায়। কার্তিক আমার জন্য লাল রঙের চুড়ি কিনে এনেছিল। আমি খুশি হয়ে সেটা সবসময় পরে করতাম। যখন আমি কাজ করতাম তখন চুরির শব্দ গোটা বাড়িতে ছড়িয়ে পড়ত। চুরির আওয়াজ শুনে আমার ননদ রেগেমেগে ঘর থেকে বেরিয়ে আসে। এসে আমাকে বলে, তুমি এই চুরিগুলো আমাকে দেখানোর জন্য করেছ, তাই তো তোমার ১৮ বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর আমি ৩৪ বছর বয়স অবধি মা বাবার ঘরে বসে আছি, তাই তোমার খুব অহংকার, তাই না? আমার ননদ মিতালির এমন রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। আমি বলি, দিদি আপনি যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই নয়। কার্তিক আমাকে চুড়িগুলো কিনে এনে দিয়েছে। আমি আপনাকে দেখানোর জন্য নয়, বরং কার্তিকের মন রাখার জন্য চুড়িগুলো পরেছি। মিতালি দিদি জোরে জোরে কাঁদতে শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে কার্তিক আর আমার শাশুড়ি মা তাদের ঘর থেকে বেরিয়ে আসে। মা দিদিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হলো মা, তুই কাঁদছিস কেন? দিদি বলে, মা ও আমাকে নিয়ে ব্যঙ্গ করছে। ও বলছে যে চুলগুলো আমাকে আমার বর ভালোবেসে কিনে এনে দিয়েছে। তুমি তো নিজের বাড়িতে বসে বসে বুড়ি হয়ে গেলে, তুমি কি করে বুঝবে যে স্বামীর ভালোবাসা কি হয়? মিতালি দিদির কথা শুনে আমি হতবাক হয়ে যাই। আমি নিজের সাফাই দেওয়ার জন্য বলি, না মা, আমি এরকম কিছু বলিনি, ও মিথ্যে কথা বলছে। মিতালি দিতে উঠে এসে আমার গালে একটা সপাটে চড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় আমাকে মিথ্যেবাদী বলার? আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সে আমার হয়ে একটা কথাও বলে না। আমার বয়স কম ছিল, আমি সংসার জটিলতা বুঝতাম না। আমার স্বামীর ভালোবাসার উপর আমার অহংকার ছিল, কিন্তু আজ সেই অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে আমার ঘরে চলে গেলাম। আমার ইচ্ছে করছিল সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে। শেষমেশ আমি আমার মনের কথা শুনলাম। এই বয়সে মেয়েরা নিজেদের মনের কথাই বেশি শোনে। আমি আমার জিনিসপত্র প্যাক করতে শুরু করি। আমি আশা করছিলাম যে কার্তিক আমার ঘরে এসে ঢুকে আমার নন্দকে আমার সামনে দাঁড় করিয়ে বলবে, ওর কাছে এক্ষুনি ক্ষমা চাও। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কার্তিক একবার ঘরে আসে না। আমি ব্যাগপত্র গুছিয়ে যখন বাইরে আসি তখন দেখি আমার শাশুড়ি মা, আমার নন্দ আর আমার স্বামী তিনজনে মিলে কিছু একটা ডিসকাস করছে। আমার হাতে ব্যাগ দেখে কার্তিক ঘাবড়ে যায়। সে আমাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমি বলি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে বাড়িতে আমার সম্মান নেই সেই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। কার্তিক বলে, তুমি শান্ত হও, আমরা সবাই মিলে বসে আলোচনা করে ব্যাপারটা সমাধান করতে কিন্তু পারি। আমি বলি, আমি কিছু আলোচনা করতে চাই না। আমি বাড়িতে তখনই ফিরব যখন তোমার দিদি আমার কাছে ক্ষমা চাইবে। আমার কথা শুনে আমার শাশুড়ি মা উঠে দাঁড়িয়ে বলল, তিনি কোনো জগতে বাস করছেন? বৌমা, আমার মেয়ে কখনো তোমার কাছে ক্ষমা চাইবে না। কার্তিক, পুজো আকাশ না, ওকে যেতে দের, যেখানে ইচ্ছেও চলে যাক। আমি আমার শাশুড়ি মায়ের এরকম ব্যবহার আশা করিনি। আমি ভেবেছিলাম উনি আমার হয়ে কথা বলবেন। মায়ের কথা শুনে কার্তিক চুপ হয়ে যায়। সে আর কিচ্ছু বলে না। সব মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামী ভালোবাসা পাওয়ার। তাদের স্বপ্ন থাকে তাদের স্বামী তাকে এতটাই ভালোবাসবে যে কেউ তাদের দিকে আঙুল তুললে তাদের আঙ্গুল ভেঙে দেবে। আজ আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। আমি বুঝতে পারি যে এই বাড়িতে আমার সাথে আবার এরকমটা হতে পারে, আর কার্তিক সেটা আটকাবে না। আমি কার্তিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর আমি আমার ব্যাগ উঠিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি একটা ট্যাক্সি ডাকলাম আর আমার বাপের বাড়িতে চলে গেলাম। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই শহরে ছিল, তাই আমার বাপের বাড়ি পৌঁছতে কোনো অসুবিধা হয় না। আমি আমার বাড়িতে পৌঁছে বেল বাজাই। দরজাটা আমার ভাই খুলে আমাকে দেখে সে অবাক হয়ে যায়। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। সে বলে, কি হচ্ছে, কাঁদছিস কেন?
আমি বলি, দাদা, আমার ননদ আমাকে চড় মেরেছে। এই কথা শুনে দাদা খুব রেগে যায় আর বলে, কার এত বড় সাহস যে আমার বোনকে চড় মারে? তখন আমার মা ঘর থেকে বেরিয়ে আসে, এসে আমাকে ভিতরে নিয়ে যায়। তারপর আমি মাকে সব কথা বলি। আর দাদা জিজ্ঞেস করে, তো ননদ যখন তাকে মারো তখন কার্তিক সেখানে ছিল না? আমি বলি, হ্যাঁ, ও সেখানেই ছিল, কিন্তু তার দিদিকে আটকায়নি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন কার্তিক আমাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু যে ওর মা বারণ করল তখনই ও আমাকে আটকাল না। মা আমাকে শান্ত করে আর বলে, তুই কাঁদিস না জিয়া, বিগ সব ঠিক হয়ে যাবে। তোর বাবাকে আসতে, আমি তাকে সব কথা খুলে বলবো। মা আমার বোন রিয়াকে বলে আমাকে ঘরে নিয়ে যেতে। রিয়া আমার থেকে 4 বছরের ছোট। সে আমার আর কার্তিকের ভালোবাসার সাক্ষী ছিল। প্রিয়া আমার সাথে বিছানায় এসে বসে আর বলে, দিদি, যতদিন তোমার ননদ তোমার বাড়িতে থাকবে ততদিন তুমি শান্তিতে থাকতে পারবে না। তুমি বরং তা দিন অপেক্ষা করো, যখন তোমার ননদের বিয়ে হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। রিয়া অনেকক্ষণ ধরে বসে আমার সাথে গল্প করে, তারপর আমার যখন আরাম করার সময় হয় তখন সে ঘর থেকে চলে যায়। আমি শুয়ে শুয়ে পুরনো কথা মনে করতে থাকি। আমার আর কার্তিকের 5 বছরের প্রেম ছিল। আমরা একসাথে স্কুলে পড়তাম। ও ক্লাস 10-এ পড়তো, আমি 7-এ পড়তাম। আমাদের সেই ছোটবেলার প্রেম। ক্লাস 10 পাশ করার পর কার্তিক কলেজে চলে যায় আর আমি সেই স্কুলে পড়ে থাকি, কিন্তু আমরা ফোনে কথা বলতাম। পড়াশোনা শেষ হওয়ার পর কার্তিক একটা চাকরি পায়। আমার বেশি পড়ার ইচ্ছে ছিল না, তাই আমি কলেজে যাই না। বাবা আমার বিয়ে দেওয়ার খুব তাড়া ছিল, তাই আমি কার্তিককে ফোন করে বলি যে, বাবা আমার বিয়ে দিতে চায়, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কার্তিক বলে, আমিও তোমাকে ভালোবাসি দিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু যতদিন না আমার দিদির বিয়ে হচ্ছে ততদিন আমি বিয়ে করতে পারবো না। তাই আমার দিদির বিয়ে না হওয়া অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। এভাবে 2 বছর কেটে গেল। আমার ভাগ্য ভালো যে এর মধ্যে বাবার আমার জন্য কোনো ছেলে পছন্দ হয়নি। 2 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনও মিতালি দিদির বিয়ে হলো না। তারপর একদিন বাবার আমার জন্য একটা ছেলে পছন্দ হয়ে যায় আর বাবা তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমি এই নিয়ে খুব কান্নাকাটি করেছিলাম, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলাম। আমি সারাদিন ঘরে বসে থাকতাম। কার্তিকও খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু ওর কিছু আর ছিল না। আমার মা আমার অবস্থা দেখে একদিন জিজ্ঞেস করে, চিয়া, নিজের উপর এমন অত্যাচার কেন করছিস? তোর মনের ভিতর কি চলছে? তুই আমাকে বল। আমিও নিজের মনের কথা চেপে রাখতে পারলাম না। আমি মাকে বলে দিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি আর আমি এই বিয়ে করতে পারবো না। আমার ভালোবাসার মানুষের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। মা বলে, এই কথা আগে কেন আমাদের বলিস? নিয়ে রাগের মাথায় কোনো ভুল কাজ করে বসিস না। মা বাবার সাথে কথা বলে বাবাকে রাজি করিয়ে ফেলে। মা আমি যে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চেয়েছি এটা আমরা সবাই দাদার থেকে লুকিয়ে যায়। আমার দাদা দিতাম আমার থেকে বড় ছিল, আসে খুব রাগী ছিল। আমার মা বাবা কার্তিক এ ব্যাপারে খোঁজখবর নেয় আর খোঁজখবর নিয়ে জানতে পারে যে ছেলেটা ভালো। বাবা বলে, আমাদের তো কার্তিককে ভালো লেগেছে, কিন্তু একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। তো নন্দের বিয়ের বয়স পেরিয়ে গেছে, কিন্তু এখনও তার বিয়ে হয়নি, তাই সে তোকে জ্বালাতন করতে পারে, তার থেকে একটু সাবধানে থাকিস। তুই আমাদের খুব আদরের মেয়ে, তো আমরা তোর সাথে কখনো উঁচু গলায় কথাই বলিনি। তুই পারবি তো শ্বশুর বাড়িতে গিয়ে? তো ননদকে সামলাতে আমার ভয় হচ্ছে। তুই বিয়েতে সুখী হবি তো? কিন্তু তখন আমি কার্তিকের প্রেমে পাগল ছিলাম। আমি বলি, বাবা, আমি কার্তিককে বিয়ে করতে চাই। সুখ আর দুঃখ দুটোই তো জীবনের অংশ। আমার ননদ যদি আমাকে দুঃখ দেয় তাহলে আমাকে আনন্দ দেওয়ার জন্য কার্তিক তো আছেই। এইসব কথা মনে করে আমার চোখে জল চলে আসে। আরতি আমাকে নিরাশ করেছে। যদি আজ আমার সাইড নিত তাহলে আমাকে বিয়ের 3 মাস পরেই ভাবে আমার বাপের বাড়ি চলে আসতে হতো না। বাবা যখন বাড়ি ফেরে তখন মা বাবাকে সব কথা বলে, আর সব শুনে বাবার খুব রাগ হয়। বাবা বলে, আমি আমার মেয়েকে আর শ্বশুর বাড়ি পাঠাব না। আমরা কি এই জন্য তাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছি যাতে সে সব অত্যাচার মুখ বুজে সহ্য করে? মেয়ে হওয়া মানেই কি সব সহ্য করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু নন্দের কি অধিকার আছে যে ওর উপর হাত তোলার? জিয়া, যতদিন ইচ্ছে এখানেই থাক, আমি তোকে ফিরে যেতে বলবো না। না মা, বাবা ভেবেছিল পরের দিনই কার্তিক আসবে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। আমিও মনে মনে আশা করছিলাম যে কার্তিক আমাকে ফিরিয়ে নিয়ে যেতে নিশ্চয়ই আসবে, কিন্তু আমাকে নিতে আসা তো দূরের কথা, সে আমাকে একটা মেসেজ করে না। আমি 1 সপ্তাহ ধরে আমার বাপের বাড়িতে বসে আছি। আমার কার্তিকের কথা খুব মনে পড়ছিল। এখন আমার রাগটা পড়ে গেছিল। আমার ইচ্ছে করছিল আমার বরের কাছে ফিরে যেতে। আমি কার্তিকের জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।
একদিন আমার মা আমাকে কাঁদতে দেখে ফেলে মা বলে যে আমি জানি তুই কার্তিকের প্রেমে পাগল, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি নিজে থেকে ওই বাড়িতে ফেরত যাবি না। যতক্ষণ না কার্তিক তাকে নিতে আসছে ততক্ষণ তুই যাবি না। কার্তিককে এখানে এসে তোর কাছে ক্ষমা চাইতে হবে, তবেই আমি তো ওর সাথে যেতে দেব। তার আগে অবধি আমি চাই না তুই ওকে নিজে থেকে কোনো ফোন বা মেসেজ করিস। আমি মায়ের আদেশ মানতে বাধ্য হই, কিন্তু কার্তিকের জন্য আমার মন খুব খারাপ করে। এখন তোমার ভয় হতে থাকে যে আমার শাশুড়ি মা জোর করে কার্তিকের আবার বিয়ে না দিয়ে দেয়। এসব কথা ভাবতে ভাবতে একদিন রাতে আমার ঘুম হয় না, রাত 2 বেজে যায়, আর তখনও আমি জেগে থাকি। আমিও নিজেকে ধরে রাখতে পারি না। আমি কার্তিককে ফোন করে বসি, আর তার পরের ঘন্টায় কার্তিক আমার ফোনটা তোলে। ফোনের উপারে কার্তিকের গলা শুনে আমি কাঁদতে শুরু করি আর বলি, কার্তিক, তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? কার্তিক বলে, দূর পাগলি, আমার রোজ তোমার কথা মনে পড়ে, এখনই আমি তোমার ছবি নিয়ে বসেছিলাম। আমি বলি, তাহলে তুমি আমাকে নিতে কেন আসোনি? কার্তিক বলে, তোমাকে নিতে এলে তুমি আমাকে ফেরত পাঠিয়ে দেবে না তো? আমি বলি, তুমি এসো তো ঠিক আছে, তাহলে কাল সকালে আমি তোমাকে নিতে আসব। তুমি তৈরি থেকো। পরের দিন সকালে আমি খুব খুশি মেজাজে ছিলাম। আমি স্নান টান করে নতুন কাপড় পরে হালকা মেক আপ করে তৈরি ছিলাম। আমার মা আর বোন আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। তারা আমাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার জিয়া, আজ তো কি খুব খুশি দেখাচ্ছে? আমি বলি, আজ আমার মনটা খুব ভালো আছে। জানি না কেন আমার মনে হচ্ছে আজ ভালো কিছু হতে চলেছে। দুপুর 2 বাজতেই কার্তিক তার মা আর দিদির সাথে আমার বাড়িতে এসে হাজির হয়। আমার মা তাদেরকে অনেক কথা শোনায়। মা বাবাকে ফোন করে ডেকে পাঠায়। আমাকে শ্বশুর বাড়ি পাঠাবে কি না সেই সিদ্ধান্তটা বাবাই নেবে। আমার ননদ মিতালি আমার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এতে আমার সম্মান আরও বেড়ে যায়। বাবা মাকে একটাই শর্তে বাড়ি যেতে দেয়, যে এরকমটা যেন আর কখনো না হয়। আমি বাড়ি ফেরার পর থেকেই আমার শাশুড়ি মা আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না। আমার ননদ ও সারাদিন আমার পিছন পিছন ঘুরতো, আমার সাথে খুব মিষ্টি করে কথা বলতো। আমার মনে হলো যে হয়তো তারা বদলে গেছে, আর এসব কার্তিকের জন্যই সম্ভব হয়েছে। কার্তিক হয়তো ওদেরকে বলেছে যে আমার স্ত্রীর সাথে সবাই ভালো ব্যবহার করবে। একদিন আমি সবজি কাটছিলাম, তখন আমার শাশুড়ি মা আমার পাশে এসে বসেন আর বলেন, জিয়া, তোমার দাদার বয়স কত হবে? আমি বলি, আমার দাদার বয়স 25 বছর। আমার মা বলে যে তাদের জন্য একটা কমবয়সী সুন্দরী মেয়ে নিয়ে আসবে। আমার কথা শুনে শাশুড়ি মায়ের মুখ ভার হয়ে যায়। উনি বলেন, কি জানো, সবসময় সবাই কেন এটাই চায় যে স্ত্রীর বয়স স্বামীর থেকে কম হোক। স্ত্রীর বয়স যদি স্বামীর থেকে বেশি হয় তাহলে সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। আমি চুপচাপ মায়ের কথা শুনছিলাম। আমার দিকে চোখ রেখে উনি বলেন, বোমা, যদি মিতালি আর রিতমের বিয়ে হয় তাহলে তোমার কার্তিকের সম্পর্কটা আরও ভালো হয়ে উঠবে। আমি অবাক হয়ে বলি, আপনি কি বলছেন? মিতালি দি তো অনেক বড়, তোমার ভাইয়ের পাশে মানাবে না তাকে? আমার ভাইয়ের মা মনে হবে, লোকে তো হাসাহাসি করবে। আমার কথা শুনে আমার শাশুড়িমার মুখটার আগে আর হয়ে যায়। তিনি আমাকে কিছু না বলে ওখান থেকে উঠে চলে যান। আমি সবজি কাটা ছেড়ে দিয়ে আমার ঘরে গিয়ে মাকে ফোন করি। আমি আমার মাকে সব কথা বলি। এসব শুনে মা হাসতে থাকে আর বলে, ভালো করেছিস, তুই ওনাকে মুখের উপর জবাব দিয়ে দিয়েছিস। আমি তাই ভাবি, মিতালি এত ভালো কি করে হলো যে আমাদের বাড়ি এসে তোর কাছে ক্ষমা ছিল? মার মেয়ের এটাই মতলব ছিল, তাই তারা এতদিন তোর সাথে ভালো ব্যবহার করছিল। কিন্তু জিয়া, আমার ভয় করছে কি কার্তিক আবার না তোর উপর চাপ দেন ইতালি আর রিতমের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখছি জিয়া, যে তোর বাবা কোনোদিন এই সম্পর্কটা মেনে নেবে না। তাই কোনো আশা রাখিস না, আর সম্বন্ধ নিয়ে এই বাড়িতে আসার কথা ভাবিস না। আমি মাকে সান্ত্বনা দিই যে রকম কিছুই হবে না। মাকে তো আমি শান্ত করে ফেললাম, কিন্তু আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমারও ভয় হচ্ছিল যে কার্তিক যদি আমাকে জোর করে তার দিদির সাথে আমার দাদার বিয়ে দিতে চায় তখন আমি কি করব? দাদা না, স্বামী কাকে দিচ্ছেন ওগো? আমি এসব বসে বসে ভাবছিলাম। তখনই আমার দরজায় কেউ একটা নক করে। আমি দরজাটা খুলে দেখি আমার শাশুড়ি মা দাঁড়িয়েছেন। ওনাকে খুব খুশি দেখাচ্ছিল। উনি বলেন, বোমা, তুমি তাড়াতাড়ি মিতালির সাথে মার্কেটে যেতে পারবে? আমি বলি, সে তো না হয় চলে যাব, কিন্তু কিসের জন্য? মা, আজ বিকেলে মিতালি বিয়ে, তাই কিছু জরুরি জিনিস কিনতে যেতে হবে। শুনে আমি চমকে উঠি। আমি জিজ্ঞেস করি, কার সাথে বিয়ে হচ্ছে? মিতালি দিদির। মা বলে, সবই ভগবানের আশীর্বাদ। আমার মেয়েটার শেষমেশ বিয়ে হচ্ছে, তুমি ওর সাথে মার্কেটে যাও। আর অর্জুন একটা ভালো লেহেঙ্গা কিনে আনো। এই কথা বলে উনি চলে যান। আমার তখনও মায়ের কথা বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবি, যা হচ্ছে ভালোই হচ্ছে, আমার মাথার উপর থেকে একটা চিন্তা দূর হবে।
আমি মিতালি দিদিকে নিয়ে বাজারে যাই। সে একটা গোলাপি রঙের খুব সুন্দর লেহেঙ্গা পছন্দ করে। আমি তাকে জিজ্ঞেস করি, তিনি আজ সকাল পর্যন্ত মা তোমার বিয়ে নিয়ে চিন্তিত ছিল, হঠাৎ করে তোমার বিয়ে ঠিক হয়ে গেল কি করে? মিতালির দিদি বলে, ধরে নাও শেষ পর্যন্ত ভগবান আমার প্রার্থনা শুনেছেন। আমি বলি, তুমি তোমার হবু স্বামীকে দেখেছ? মিতালি লজ্জা পেয়ে বলে, হ্যাঁ দেখেছি, আমার বাড়ি ফেরার তাড়া ছিল তাই আমি এ নিয়ে আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। বাড়ি আসতে আমার শাশুড়ি মা বললেন, বোমা তোমাকে কার্তিকের দিব্যি এই বিয়ের ব্যাপারে কার্তিক যেন কিছু জানতে না পারে। আমি বলি, আপনি কি বলছেন মা? ভাইয়ের অনুমতি ছাড়া বোনের বিয়ে কি করে হতে পারে? মা বলেন, না বোমা, তুমি কার্তিক কিছু বলবেন না, ভালোয় ভালোয় মিতালির বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিজেই কার্তিককে সব বলবো। তুমি তো জানো কার্তিক সব ব্যাপারে খুব খুঁতখুঁতে। আমার ভয় হচ্ছে সেই সম্বন্ধে কোনো খুঁত না বার করে বসে আর তাতেই বিয়েটা ভেঙে না যায়। আমি মাথা নাড়ি আর জিজ্ঞেস করি, বরযাত্রীর জন্য কি আয়োজন করতে হবে? মামা বলে, ওসব তোমাকে ভাবতে হবে না বৌমা, তুমি বরং মিতালিকে নিয়ে ভালো করে সাজিয়ে দাও। আমি মেকআপ করতে খুব ভালোবাসতাম তাই আমি মিতালি দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম যাতে তার বর তাকে দেখে চোখ ফেরাতে না পারে। আমি চাই মিতালি দিদার বোনের সাথে সব সময় সুখে থাকুক আর এই বাড়িতে কখনো ফেরত না আসুক। তাহলে আমার মাথার উপর থেকে একটা বড় বোঝা নামবে আর আমার জীবনে শান্তি ফিরবে। সাজানোর পর মিতালি দিতে খুব হাসছিল। সে তো দেখতে ভালো ছিল, শুধু সবসময় লেগে থাকতো বলে তাকে খারাপ দেখাত। মিতালি তিনি খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করে। তারপর বলে, যাও জিয়া, এবার তুমি গিয়ে তৈরি হয়ে নাও। আমি আমার ঘরে এসে একটা ভালো স্যুট পরে আর মেকআপ করে তৈরি হয়ে যায়। আমি আমার সব গয়না পরে ফেলি। আয়নায় নিজেকে দেখে আমার খুব ভালো লাগে। আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল তৈরি হয়ে। আমি যেই ঘর থেকে বেরোতে গেলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখি আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগে, কিন্তু কেউ দরজা খোলে না। আমি অনেকক্ষণ ধরে চিৎকার করি, দরজায় ধাক্কা দিয়ে। তারপর যখন ক্লান্ত হয়ে যায় তখন বিছানায় শুয়ে পড়ি। প্রায় 2-3 ঘন্টা পর আমার ঘরের দরজাটা খোলে। আমি দেখি কার্তিক আমার ঘরে ঢুকছে। কার্তিক আমার দিকে তাকিয়ে হেসে ফেলে আর বলে, এত সেজেগুজে কোথায় যাচ্ছ তুমি? তখন আমার শাশুড়ি মা ঘরে এসে ঢোকেন। আমি ওনাকে জিজ্ঞেস করি, মা দরজাটা বাইরে থেকে বন্ধ করেছে? শাশুড়ি মা অবাক হয়ে যান। উনি কার্তিককে বলেন, তোর সাথে আমার কিছু কথা আছে। আজ মিতালির জন্য ভালো সম্বন্ধ পেয়েছিলাম। ছেলের বাড়ির লোক বাঁচে নাই ছিল তাই আমি একটা মন্দিরে নিয়ে গিয়ে ওদের বিয়ে দিয়ে দিয়েছি। বোমা, আমি তো ভেবেছিলাম তুমি মিতালির বিয়েতে আসতে চাননি। এখন জানতে পারলাম যে তোমার দরে ঘরের দরজাতেও বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। এটা নিশ্চয়ই কোনো বাচ্চার দুষ্টুমি। কার্তিক মায়ের কথা শুনে হা হয়ে তাকিয়ে থাকে। সে বলে, মা আমি তো এই শহরেই ছিলাম, মরে তো চাইনি। তুমি আমাকে ফোন করে একটা খবর দিতে পার না? মা ছেলে মিলে নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করে আর তখন আমার মায়ের ফোন আসে। মা ফোনে বলে যে রিতম দাদা কোথায় একটা চলে গেছে, অনেকক্ষণ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর ওখানে যায়নি তো? আমি বলি, না মা, দাদা তো এখানে আসেনি। আমি ফোন রেখে দিলাম। এদিকে বাড়ির পরিবেশ বদলে যায়। কার্তিক আর তার মায়ের উপর রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সকালে উঠে না খেয়ে অফিস বেরিয়ে যায়। দুপুরের দিকে আমার শাশুড়ি মা বলেন, বৌমা আমি একবার মিতালির শ্বশুরবাড়িতে ঘুরে আসি, দেখে আসি মেয়েটা কেমন আছে। আমি বলি, মা আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আমিও মিতালি দিদির বরকে দেখতে চাই আর তার শ্বশুরবাড়ি কেমন জানতে চাই। আমার কথা শুনে আমার শাশুড়ি মা খুব রেগে গেলেন। উনি বললেন, খবরদার, আজকের পর যদি কথা মুখে এনেছ আর কোনোদিন তুমি মিতালির শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলবে না। যদি বলো তাহলে আমার কার্তিকের সাথে আমার ছাড়াছাড়ি করিয়ে দেব। আমার শাশুড়িমার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি ভাবি, আমার কি দায় পড়েছে? কি কথা আবার বলার কি? তোমার মনে হচ্ছে উনি এমনটা কেন করছেন? উনি এই বিয়ের ব্যাপারে প্রথমে আমাকে কিছু বলেননি, কার্তিকও কিছু জানাননি। দাদা ফিরেছে কিনা জানার জন্য বাড়িতে ফোন করে মা বলে, কে জানে ছেলেটা সারারাত কি সব করে এতক্ষণে বাড়ি ফিরছে। দাদা ঠিক আছে শুনে নিশ্চিন্ত হলাম। আমি মিতালি দিদির কথা ভাবতে থাকি। আমি আর ভালোই চাই, কিন্তু কেন জানি না আমার মনে একটা খটকা লাগছে। মনে হচ্ছে বিয়ে নিয়ে কিছু একটা গন্ডগোল আছে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল মিতালি দিদির বিয়ে হয়েছে। আজ অবধি আমি আর কার্তিক জানি না যে মিতালিদের কার সাথে বিয়ে হয়েছে। একদিন আমার শাশুড়ি মা মিতালি দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলেন। আমিও চুপচাপ সরে এসে দাঁড়িয়ে পড়ি। যে আমি মিতালি দিদির বরের মুখটা দেখলাম, উনি আমার হুঁশ সরে গেল। আমি আমার ঘরে এসে নিজের উপর একটা চাদর চাপা দিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি সোজা চলে যাই আমার বাপের বাড়িতে। সেখানে আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি।
মা বলে কি হয়েছে জিয়া তিনি এত করছিস কেন তোর কি কার্তিকের সাথে ঝগড়া হয়েছে আমি বলি না মা বাবা কোথায় তুমি বাবাকে ডাকো আমার বাবার সাথে কথা আছে মা বলে কি হচ্ছে সেটা তো বল বাবার সাথে কি এমন দরকার তো আমি মায়ের কথার কোনো উত্তর দিলাম না আমি চুপচাপ বসে বাবার ফেরার অপেক্ষায় রইলাম বাবা বাড়িতে ফিরতে আমি বাবাকে জিজ্ঞেস করি তুমি এটা কেন করলে বাবা তুমি মাকে ধোঁকা দিলে কেন আমার কথা শুনে বাবা অবাক হয়ে যায় আর বলে আমি তোমাকে ধোঁকা কেন দেব কি হয়েছে খুলে বলো তো আমি বলি আমার শাশুড়ি মা যখন ইতালির সাথে ভিডিও কলে কথা বলছিল তখন সেখানে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম তার মানে কি তুমি মিতালি দিদিকে বিয়ে করেছ আমার কথা শুনে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে মা নিজেকে সামলাতে না পেরে সোফায় গিয়ে বসে বাবা একটু ঘাবড়ে গিয়েছিল তিনি আমাকে বলেন তুমি আমার কথাটা তো শোনো আমাকে সবটা বোঝানোর সুযোগ অন্তত আমি রেগে গিয়ে বলি আর বোঝানোর কি বাকি আছে বাবা বাবা বলে আমি জানি আমি যা করেছি তোমাদেরকে না জানিয়ে করেছি কিন্তু আমি বাধ্য হয়ে করেছি কিন্তু তুই যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই নয় আমি মিতালিকে দিয়ে করিনি আমি চিৎকার করে বলি তুমি মিথ্যা কথা বলছো বাবা ভিডিও কলে আমি মিতালিদের পিছনে তোমাকে দেখেছি ওটা তুমি ছিলে বাবা বলে হ্যাঁ ওটা আমি ছিলাম আমি আমার ছেলে আর তার বউকে দেখতে গিয়েছিলাম মিতালি আমার বৌমা হয় আমি ঋতু আমার মিতালির বিয়ে দিয়েছি বাবার মুখ থেকে এই কথা শুনে আমি আর মা বাক্রুদ্ধ হয়ে যাই অনেকক্ষণ ধরে আমরা কোনো কথা বলি না শেষমেশ আমি বলি বাবা এসব তুমি কি বলছো তুমি এটা কেন করলে তুমি দুজনের বয়সের তফাৎ তো একবার দেখবে বাবা বলে বয়সে কি এসে যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্ট্যান্ডিং থাকলেই হলো আমি আমার ছেলেকে চিনি ও খুব ভালো আর মিতালিও খুব ভালো মেয়ে ওর মনটা খুব বড় হ্যাঁ ওই একটু ঝগড়ুটে ছিল তোর সাথে ঝগড়া করত কারণ ওর বিয়ে হচ্ছিল না আর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল কিন্তু এমনিতেও খুব ভালো সেদিন তুই যখন তার মায়ের সাথে ফোনে কথা বলছিস আমি সেই কথাগুলো শুনে ফেলেছিলাম আমার শুনে না খারাপ লেগেছিল যে কিভাবে একজন অসহায় বিধবা মহিলা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে আমি তোমার সাথে কথা বলি ও আমার কাছে চিন্তাভাবনা করার জন্য কিছু সময় চায় তারপর ও এই বিয়েতে রাজি হয়ে যায় আমি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিই বাড়িতে কাউকে কিছু জানাইনি না আমি ভেবেছিলাম সঠিক সময়ে সবাইকে সব কিছু জানাব হতে পারে তো নন্দের বয়স বেশি কিন্তু খুব ভালো মেয়ে প্রীতম বলে যে তাকে বিয়ে করে সে কোনো ভুল করেনি ও খুব মিশুকে মেয়ে ওরা দুজন বিয়ে করে খুব সুখী মা জোরে জোরে কাঁদতে শুরু করে আর আমারও বাবার উপর খুব রাগ হয় আমি কোনো রকমে মাকে চুপ করাই যেভাবেই হোক সবাই বাধ্য হয়েই বিয়েটা মেনে নিতে কিন্তু কেউ মন থেকে মানতে পারে না আমার মা মিতালির সাথে কথা বলেনি তাকে বাড়িতেও ডাকেনি আমিও মিতালি দিদির সাথে কথা বলি না কার্তিক যখন এই বিয়ের ব্যাপারে জানতে পারে তখন সে ও প্রথমে খুব রাগ করে কিন্তু তারপর সে সবটা মেনে নিয়ে খুশি হয় কিন্তু আমি বিয়েটা কিছুতেই মানতে পারছিলাম না আমি এই কথা কার্তিককে বারবার বলি আর কার্তিক বলে তুমি এত ভেব না দুজনের বয়সের পার্থক্য আছে তো কি হয়েছে দুজনের মনের মিল হচ্ছে সেটাই আসল কথা আর তোমার তো খুশি হওয়া উচিত যে মিতালি আরে বাড়িতে নেই তাই তোমাকে ডিস্টার্ব করার কেউ নেই আমি কার্তিকের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে পড়ি যেটা হওয়ার তা তো হয়ে গেছে সেটা আমরা কেউ বদলাতে পারবো না আপনাদের এই বিষয়ে কি মতামত আমার কি আমার বাবা আর মিতালি দিদিকে ক্ষমা করে দেওয়া উচিত মিতালি দিদি কি আমার বুদ্ধি হিসাবে স্বীকার করা উচিত আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন